তাহলে আমরা 24 ধারা দেখলাম যে ভয়ভীতি, প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি বলে প্রাপ্ত স্বীকারোক্তি কখনোই প্রাসঙ্গিক হবে না। এইটুক মাথায় রাখেন যে ভয়ভীতি, প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি এই চারটা শব্দ নিবেন। আমার যে শিটটা আছে সে আপনাদের পিডিএফটা দেবো, সেখানে এই কথাগুলো লেখা আছে। যে কখনো এই এই লেখা রয়েছে যে কোনো অথরিটির কাছে, এই যে লেখা আছে দেখেন, আইটিপি, অ্যাডভান্টেজ অথবা ইভিল, এই কনফেসেশন কি হবে এই দেখেন কই। আচ্ছা, যেটা হচ্ছে কনফেশন, কনফেশন এই যে স্বীকারোক্তি বললাম না, ওটা দেখছিলাম অ্যাডমিশন, এটা কনফেশন ইনভ্যালিড হবে, স্বীকারোক্তি হবে না। মনে হয় কিছু কিছু থিওরি নেই, এগুলো এত কিছু জানা দরকার নেই। বাট কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে সম্পর্কযুক্ত যে কোনো কোনো প্রলোভন, ইনডিউসমেন্ট করা হয়, থ্রেট দেওয়া হয়, প্রমিস করানো হয়, যে প্রতিশ্রুতি মানে প্রমিস করানো হয়। উদাহরণটা কি হইতে পারে, আমরা আসতে আসছি। ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট যদি আগত, যে আদালতের মধ্যে প্রকৃতির, এরকম প্রকৃতির হয় যে যেটা হচ্ছে অভিযোগ ব্যক্তির মনে যুক্তি এইরকম বিশ্বাস জন্মাতে পারে। বিশ্বাস জন্মাতে কি পারে, যে স্বীকারোক্তি প্রদান করলে তিনি মামলার সঙ্গে কোনো সুবিধা লাভ করতে পারবে। মনোযোগ দেন, আপনাদের মেইন বইয়ে আছি যে স্বীকারোক্তি প্রদান করলে তিনি মামলার কোনো সুবিধা লাভ করবেন অথবা কোনো পার্থিব ক্ষতি বা অকল্যাণ এড়াইতে পারবেন। যদি যাই কিছু থাকুক না কেন, এই যে উপরে যে বিষয়গুলো রয়েছে, আমরা 24 প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক, যদি এগুলো না থাকে, ভয়ভীতি, প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি যদি না না থাকে, তাহলে তো প্রাসঙ্গিক হয়ে গেলো। বাট এই চারটে যদি আর দেয়ার মানে ইনক্লুডেড বা এক্সিস্টেন্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না। মনে রাখার জন্য সেটা দেখি না, আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ এক দুইটা মনে উদাহরণ। যে পুলিশ কর্মকর্তা অভিযুক্ত রহিমকে বলেন, পুলিশ কর্মকর্তা অভিযুক্ত রহিমকে বলেন, তুমি যদি চুরির কথা স্বীকার করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই বক্তব্যের সুবিধা পাওয়ার প্রলোভন রয়েছে। আমরা অনেক সময় আসামি ধরি না, ধরি নাকি, যে বলে যে তুমি এটা খালি বলে দিবা, যে তুমি খালি বলে দিও, জাস্ট তোমার পর 2 দিন পরে ছাড়া পাওয়া যাবে। এটা একটা ক্ষমতাসীন ব্যক্তি থেকে এসেছে, যে অথরিটি। এখন অথরিটি মানে একজন কনসার্ন অথরিটি, মানে প্রতিশ্রুতিটা। একজন অথরিটি, ক্ষমতাসীন ব্যক্তি। আর রহিমের স্বীকারোক্তি 24 ধারা অনুযায়ী কি প্রাসঙ্গিক হবে এটা? কখনোই প্রাসঙ্গিক হবে না, সেটা অপ্রাসঙ্গিক। আরেকটা দেখি, হুমকি। হুমকির মাধ্যমে স্বীকারোক্তি কি, তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত করিমকে বলেন যে স্বীকার না করলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, যে স্বীকার না করো, এরকম, যে স্বীকার যদি না করো তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কিরকম? এখানে হুমকি রয়েছে, এমন অভিযুক্ত মনে করতে পারে যে স্বীকার করলে ক্ষতি এড়াতে পারবে। এই যে যে তুমি 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 স্বীকার করো, তোমার কঠিন শাস্তি, এটা কি সেটা কি এড়িয়ে গেল, কি ক্ষতি এড়াইলো, ফলে স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। লেখাপড়া ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই। আচ্ছা, একটু আসেন, আমরা কি কি দেখলাম এখানে একটু নেন। মেন বইয়ে কিন্তু এবার বলা আছে, অনেকে প্যাচ লাগায়, এটা অনেকে প্যাচ লাগায় 24 ধারাটা। 24 দ্বারা বলছি যে ভয়ভীতি, প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতির ফলে যদি প্রাপ্ত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক, যদি এইগুলা কোনো 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 ক্ষমতার ব্যক্তির কাছে যদি এরকম যদি আসে, যে কোনো কি দেখায়, কি প্রথম বলছে কি, যে কোনো প্রলোভন, যেটা হচ্ছে ইন্ডিউসমেন্ট করবে, থ্রেট দিবে, প্রমিস করবে, এরকম যদি কোনো ক্ষমতা ব্যক্তির নিকট আসে যে আমি তোমাকে এই সুযোগ সুবিধা দেবো, এই ক্ষতি থেকে তুমি এড়াই দেবো, বাট কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য হবে না, এক কথায় দিস ইজ ইরিলিভেন্ট হবে, প্রাসঙ্গিক হবে না, অপ্রাসঙ্গিক হবে। তাহলে আমরা দেখি, এটা মূল কথা নেন, এই কথাগুলো আমরা সামনে পাবো। এখানে যদি আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে অনেক সময় লাগে, বাট আমরা এটা নেন যে যদি ভয়ভীতি, প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি ফলে স্বীকারোক্তি প্রাসঙ্গিক নয়, এক কথায়। মেন বইটা রিডিং করে নিন। অনেকে একটু নতুন যারা একটু সমস্যা হতে পারে, এগুলো গ্রুপ স্টাডি হবে সময়। 24 ধারা অনুযায়ী স্বীকারোক্তি কখনো প্রাসঙ্গিক, প্রলোভনের ফলে দেওয়া স্বীকারোক্তি, যেটা হচ্ছে ইন্ডিউসমেন্ট করে যদি কোনো স্বীকারোক্তি দেওয়া, কনফেশন করা হয়, সেটা হচ্ছে প্রাসঙ্গিক। ধারা 24 প্রযোজ্য হওয়ার জন্য প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি কার কাছ থেকে আসতে হবে? অবশ্যই কি একজন অথরিটির কথা বলছি, ক্ষমতা। আমি ফেসবুকে লিখছিলাম, আপনারা ফেসবুক একটু খেয়াল রাখবেন, আপনাদের গ্রুপ কানেক্টেড অনেক কিছুই দেই, কিন্তু আপনারা অনেকে থাকেন না। ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি বলছে যে 24 ধারার ক্ষেত্রে প্রলোভন, হুমকির সাথে সম্পর্ক থাকতে হবে কিসের? অবশ্যই মামলা চার্জের সঙ্গে থাকতে হবে, যে মামলা চার্জের সাথে কি গিয়েছে। 24 ধারা অনুযায়ী অভিযুক্ত মনে কি করতে পারে, 24 ধারা অনুযায়ী অভিযুক্ত কি মনে করতে পারবে? অবশ্যই সে মনে করবে স্বীকার করলে পার্থিব সুবিধা পাবে, যে পার্থিব কোনো একটা অ্যাডভান্টেজ পাবে, অথবা ক্ষতি এড়াইতে পারবে, যে আমাকে শাস্তি দেবা এটা ক্ষতি এড়াইতে পারবে, বা কোনো একটা সুবিধা পাবে। এই জিনিস খেয়াল রাখবে যে আর্থিক সুবিধাটা কি, আর্থিক সুবিধা বা ক্ষতি এড়াতে অনেকে প্যাচ লাগায় এটা। আচ্ছা, 24 ধারার মূল উদ্দেশ্য কি? 24 ধারার মূল উদ্দেশ্য স্বেচ্ছায় নয় স্বেচ্ছায় এমন নয় কোনো স্বীকারোক্তি বাধ্য। স্বীকারোক্তি। জি স্যার। স্বেচ্ছায় নয় এমন স্বীকারোক্তি বাধ্য। আচ্ছা, এখানে এ হলো কি ব্যাপার, আর কি নাই নাকি এখানে? এটা হলো আমরা শেষ দিক থেকে আমি আপনাদের একটা উপস্থাপন করলাম, ওখানে উপরে যেটা আমরা দেখাইলাম, যে প্রথম যেটা আলোচনা ছিল আপনাদের, একটু মনোযোগ দেন। যেটা হচ্ছে ওখানে আপনারা প্রথম বুঝতে অসুবিধা হচ্ছিল, একটু একটু যাই, আমি কিন্তু শেষে কিছু কিছু যেগুলো সমস্যা, ওগুলো শেষের দিকে একটু রাখি। এখানে যেটা আছে সেই কথা একদম ভেঙে দিয়েছিলাম ওখানে গিয়ে।
ওখানে গিয়ে ভেঙে দিছিলাম যে প্ররোচনা, হুমকি টুমকি এগুলো দেখা দরকার নেই, বাস আপনার মেন বই পড়বেন, মেন বইয়ের দিকে থাকলে হবে। তাহলে আমরা এখানে যেগুলা এই যে দেখেন একটা এমসিকিউ, স্বীকারোক্তি কোন প্রকার কর্তৃপক্ষের কারণে অপ্রবাহিত হতে পারে? পুলিশ বা অন্যান্য ক্ষমতা ব্যক্তি, এটা একটা ইম্পর্টেন্ট। আর কোন পরিস্থিতির স্বীকারোক্তি আইনগত বৈধ? যদি আসামি স্বেচ্ছায় এবং প্রভাববিহীন হয়ে স্বীকার করে, স্বেচ্ছায় মানে পরিপ্রেক্ষিতে। স্বেচ্ছায় যদি বলে, আসামি স্বেচ্ছায় যদি তার প্রভাববিহীন ভাবে স্বীকার করে, এই ক্ষেত্রে সেটা কি হবে? প্রসঙ্গ হবে। এখানে আর কি কি আছে দরকার নেই। তাহলে 24 দ্বারা কে বুঝেন নাই, একটু প্রশ্ন রাখেন নিব, একটু একটু ক্লাসটা শেষ করতে দেন। এখন আমরা 25 দ্বারা যাবো। সবসময় মনে রাখবেন, স্বীকারোক্তি, কনফেশন, কনফেশন টু পুলিশ নট টু বি প্রুভড। আচ্ছা, কোন, এটা স্যার স্বীকারোক্তির সংজ্ঞাটাই কিন্তু 24 ধারা স্যার। হ্যাঁ 24 দ্বারা। স্বীকারোক্তির সংজ্ঞাটাই 24 ধারায় স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাডমিশনটা কি? অ্যাডমিশনটা এখানে আছে কনফেশন টু পুলিশ নট টু বি প্রুভ। মনোযোগ দেন। আমরা 24 দ্বারা যেটা দেখলাম, চারটা বিষয় দেখলাম। এটা ক্ষেত্রে যদি কেউ দেওয়া হয়, আদায় করা হয় যে কোনো ভাবে, ইন্ডুসমেন্ট, প্রলোভন, থ্রেট, প্রমিস, ক্যান নট বি রিলিভেন্ট হবে না। এখন কথা হচ্ছে 25 দ্বারা যেটা আসছে, পুলিশের নিকট স্বীকারোক্তি কখনো মূল্য নেই, সবসময় আজীবন। ব্রিটিশ আইন করে দিয়ে গেছে 1872, যে কনফেশন টু পুলিশ নট টু বি প্রুভ, প্রমাণ করা যাবে না। অর্থাৎ কেন করা যাবে না? পুলিশের নিকট কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা দেওয়া কোনো স্বীকারোক্তি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। কারণ জানে পুলিশ সবসময় কি, যে কোনো সুবিধা থেকে এসে যে কোনো ভাবে এটা, এক কথায় যে যে সুবিধা ওই চারটাও যদি আসে তো গ্রহণযোগ্য না, এমনি তো গ্রহণ। ডাইরেক্ট বলছে, 2 লাইনে বলছে যে পুলিশের কোনো অপরাধ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার কাছে কোনো একটা আলামত উদ্ধার, আলামত উদ্ধার আলাদা। একদম পুলিশের স্বীকার করলো কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে বলো না, পুলিশের কাছে স্বীকার করছে কিন্তু আমি এরকম পাইছি মামলায়, আপনার যে আমার সাথে গেছে চোরাই একটা মামলা, বলছে হ্যাঁ আমি আমি চোরাই মাল উদ্ধার করছি ওর ঘর থেকে, যা বলছে ওখানে, যা বলছে যা বলবি তুই খালি বলবি না, একটা ঠিকই বলছে যে না। এরপরে 164 করতে পারেনি। 4 জনের ভিতরে 3 জন 164 হলো, সেই 164 আর হয়নি। তো এরকমই হয়, তাই এর বলতে পুলিশের নিকট ওই স্বীকারোক্তি কোনো মূল্য নেই। তাহলে আমরা 24 পাইলাম, যে যে চারটি বিষয় পেলাম, এগুলো যদি থাকে সেটা অপ্রাসঙ্গিক হবে, আর যদি না থাকে তাহলে প্রাসঙ্গিক হবে। তো 25 ধারা বলছে পুলিশের নিকট স্বীকারোক্তি মূল্য নেই। কত ধারা? 25 ধারা। জাস্ট এইটুকু রাখে, আর কিছু দরকার নেই। কারণ হচ্ছে যে কোনো ভাবে চাপ টাপ দিয়ে এটা আদায় করে বা বিভিন্ন এটা প্রমাণ করা যাবে না। এক কথায় পুলিশের কাছে স্বীকারোক্তি মূল্য নাই। 25। এখন আসেন, এখন আসেন। আচ্ছা, আহ এখন দেখেন যে কোন স্বীকারোক্তি আদালত প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। কোন স্বীকারোক্তি? আদালতের সামনে, সাক্ষীর পুলিশ সামনে কর্মকর্তার কাছে দেওয়া পুলিশ কর্মকর্তার স্বীকারোক্তি। সাথে স্বীকারোক্তি আছে। কেন পুলিশের স্বীকারোক্তি প্রমাণে গ্রহণযোগ্য হবে না? কেন? কারণ এটি আসামির উপর প্রভাব বা চাপ সৃষ্টি কারণ করতে পারে, এটি আসামির উপর চাপ সৃষ্টি আহ করতে পারে। গুড। কোন ধারা অনুযায়ী পুলিশ কর্মকর্তার কাছে দেওয়া সে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য না? পুলিশের কত ধারা আমরা যেটা পেলাম? 25 25 যদি স্বেচ্ছায় আসামি পুলিশের স্বীকারোক্তি আদালতে তার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে কি? স্বেচ্ছায় যদি দেয়, হ্যাঁ যাবে, সেটা লিখিত হয় আর ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত যদি হয়। আর কনফেশন পুলিশ তা নট ওটা তো স্যার। ওটা ছাপ, ওটা দরকার নেই, এইটুক থাকেন। হ্যাঁ লিখিত ভাবে সে ম্যাজিস্ট্রেট, আমি বলেই দিচ্ছি, আমার ভাষাটা খেয়াল রাখবেন। যে পুলিশ অফিসার নট এ প্রুফ, এটা হচ্ছে কি অবশ্যই আসামির অধিকার রক্ষা করে। আসামির যেহেতু পুলিশের কাছে স্বীকারোক্তি মূল্য নেই, তাহলে এটা আসামির কি রক্ষা করে? অধিকার রক্ষা করে। আসামির যে অধিকারটা, সেই অধিকারটা রক্ষা করে। আসামি পুলিশ বললো, মনোযোগ দিয়ে উদাহরণ 25 আসামি পুলিশ বললো আমি চুরি করেছি। যদি আসামি স্বীকৃতি দেয়, এটা আদালতের প্রমাণ হিসেবে গ্রহণ, কারণ এটি পুলিশের কাছে দেওয়া স্বীকৃতি। ক্লিয়ার? 25।